বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান পদার্থের অবস্থা ও চাপ এই পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আজকের পঠিত বিষয়ের মধ্যে আমরা চাপ নিয়ে আলোচনা করব। ব্যক্তিগত জীবনে আমরা চাপ বলতে অনেক রকম আমাদের ধারণা আমাদের কাছে আসে। এখানে পদার্থবিজ্ঞানে চাপ কথাটির সাথে যে বিষয়টা জড়িত আছে তা হলো নির্দিষ্ট কোনো ক্ষেত্রের ওপর যে বল প্রয়োগ করা হয় সেটি চাপ। চাপ একটি স্কেলার রাশি, এটার একক হলো প্যাসকেল, এর মাত্রা ml ইনভার্স 1 t ইনভার্স 2। এখানে যে ছবিগুলো দেখানো হচ্ছে এই ছবিতে বিভিন্নভাবে চাপের সাথে কতটুকু জায়গা দখল করেছে তার উপর বল কিভাবে প্রয়োগ হচ্ছে সেটির সম্পর্কটা বোঝানো হয়েছে। যেখানে দেখা যাবে যে কম ক্ষেত্রের ওপর বেশি বল প্রয়োগ করা হবে সেখানে চাপের পরিমাণটা অনেক বেশি হবে। এই চাপের সূত্র প্রয়োগ করে আমরা সহজেই অঙ্ক করতে পারি। এখানে কিছু অঙ্কের নমুনা দেওয়া আছে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অতি সহজেই এই অঙ্কগুলো করতে পারবা। আমি এই অঙ্কগুলো যাতে সহজে করতে পারো এর কিছু সহজ সমীকরণ এবং গাণিতিক কিছু বিষয় আমি বোর্ড শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। আমরা জানি চাপ পি সমান এফ ভাগ এ। যদি কোনো অঙ্কে এফ এর মান অর্থাৎ প্রযুক্ত বল দেওয়া আছে 20 নিউটন, ওই বলটি প্রয়োগ হচ্ছে যে ক্ষেত্রের ওপর এর মান 4 মিটার স্কয়ার হলে এখানে চাপ পি ইজিক্যাল টু হোয়াট, অর্থাৎ চাপের মান কতটুকু হবে আমাদের বের করতে হবে। আমরা অত্যন্ত সহজে এই মান বসিয়ে অঙ্কটি করে করে ফেলতে পারবো। যেমন ধরো এখানে 20 যদি বসায়ে দেই, তারপর এখানে 4 বসায়ে দেই, তাহলে এটি কাটাকাটি করার পর থাকবে হলো 5, অর্থাৎ এই 5 একক হবে এর মান। যেহেতু চাপের একক হলো প্যাসকেল, সুতরাং আমরা এত প্যাসকেল এই রেজাল্টটা বের করে ফেলব। অত্যন্ত সহজ অঙ্ক, অনেক সহজেই এটি করা যাবে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অতি সহজেই এগুলোর ব্যবহার সহজে করতে পারবা। আমরা এই সূত্রকে আরো নানাভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন দেওয়া আছে পি ইজিক্যাল টু এফ ভাগ এ, অতএব এফ ইজিক্যাল টু লেখা যায় হলো পি এ। এখানে যদি চাপ এর মান দেওয়া থাকে 6 প্যাসকেল, ক্ষেত্রফল এ যদি থাকে 2 মিটার স্কয়ার, তাহলে বল সমান হবে 6 গুণন 2 সমান 12 একক। যেহেতু বলের একক হলো নিউটন, সুতরাং আমরা
এখানে এফ সমান লিখতে পারি 12 নিউটন। এভাবে আমরা অঙ্কগুলো নানাভাবে সূত্র পরিবর্তনের মধ্য দিয়ে করতে পারি। এরপরের আলোচনার বিষয়বস্তু হলো ঘনত্ব। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। কোনো বস্তুর ভরকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করি তাহলে ওই বস্তুর আমরা ঘনত্ব পেয়ে যাব। এটিও আমরা বোর্ড শেয়ারের মধ্য দিয়ে একটি অঙ্কর মধ্য দিয়ে আমরা এটি আরো সহজে উপস্থাপন করতে পারি। কোন বস্তুর আয়তন ভি পরিমাণ আছে, এই ভি পরিমাণ আয়তনের ভর যদি এম কেজি হয় তাহলে একক আয়তনের ভর হবে এম ভাগ ভি। এটাকেই ঘনত্ব হিসেবে প্রকাশ করা হয়, যা গ্রিক অক্ষর রো দ্বারা প্রকাশ করা হয়। এটা আমি উচ্চারণটাও লিখে দিচ্ছি, রো। অর্থাৎ আমরা লিখতে পারি রো ইজ ইকুয়াল টু এম ভাগ ভি। এখানে যদি আমরা একটা সহজ উদাহরণ দেই, যে কোনো একটি বস্তুর ভর যদি 10 কেজি হয়, বস্তুটির আয়তন যদি 5 মিটার স্কয়ার হয়, তাহলে এর ঘনত্ব হবে 10 ভাগ 5 সমান রো সমান হবে হলো 2 একক। এটার একক হবে কেজি পার মিটার কিউব। আমরা এভাবে অতি সহজেই ভরকে ঘনত্বের মাধ্যমে এবং একে যদি আয়তন দ্বারা ভাগ করি তাহলে সহজেই ঘনত্বে প্রকাশ করা সম্ভব। এখানে বেশ কিছু পদার্থের ঘনত্ব দেওয়া আছে, এই মানগুলো ক্রমান্বয়ে আমাদের আয়ত্ত করতে হবে। বিশেষ করে সোনা, পারদ, মানবদেহ, পানি, কর্ক, বাতাস, এগুলো আমাদের আয়ত্ত করা উচিত। এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। এখানে আরেকটি গাণিতিক সমীকরণ দেওয়া আছে, 1 সিসি সমান কত। আসলে 1 সিসি এর অর্থ হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউবকে যদি আমরা মিটার কিউবে প্রকাশ করি তাহলে এটি কিভাবে এটির প্রকাশ হয় আমরা একটু আবারও আমাদের বোর্ড শেয়ারের মাধ্যমে একটু আমরা দেখায় দিচ্ছি। ওয়ান সেন্টিমিটার কিউব 1 সিসির মান। এখন এই সেন্টিমিটার কিউবকে যদি মিটার কিউব করা হয় তাহলে আমাদের কিভাবে এটি করতে হবে। সেন্টিমিটার কিউব অর্থ সেন্টিমিটার আছে 3টি,
একে যদি আমরা মিটার করি তাহলে এটাকেও 100 দিয়ে ভাগ, এটাকেও 100 দিয়ে ভাগ, এটাকেও 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে এই সি অক্ষরটি আর তখন থাকবে না, তখন এগুলো মিটার হয়ে যাবে। তখন এটিকে আমরা লিখতে পারবো, উপরেরটি হলো মিটার কিউব আর নিচের এটি হলো, যেহেতু 3টা 100 গুণ করতেছি সুতরাং একের পরে 6 শূন্য হবে। এটিকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অতি সহজেই লিখতে পারি মিটার কিউব ভাগ 10⁶, অর্থাৎ এটিকে উপরে উঠায় নিলে 1 × 10⁻⁶ মিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব সমান। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আবার মূল বইতে ফিরে যাচ্ছি। আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে একটি পদার্থ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমন্বয় করে গঠিত। সেই পদার্থের মধ্যে যে পরমাণুগুলো আছে, পরমাণুগুলো মিলে অণু গঠন করে। এই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো কিভাবে অবস্থান করে, তাদের আকারগুলো কেমন হয়, এটির মধ্য দিয়ে আমরা কিছু ঘনত্বের ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা একটি পরমাণুর ছবি অঙ্কন করেছি। এই পরমাণুর এটি হলো নিউক্লিয়াস, যেখানে আছে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন, ঋণাত্মক চার্জযুক্ত চার্জবিহীন কণা নিউট্রন, আর বাহিরে বিভিন্ন কক্ষপথে আছে ইলেকট্রন। বিভিন্ন কক্ষপথে এই ইলেকট্রনগুলো অবস্থান করছে। এখন এই কেন্দ্রীয় যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আয়তনের তুলনায় পুরো পরমাণুর যে চিত্র, অর্থাৎ তার যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ খোলকের অবস্থান, এটির যদি আয়তনের তুলনা করা হয়, সেটি প্রায় 1,00,000 ভাগের 1 ভাগ হবে হলো এর নিউক্লিয়াস। অর্থাৎ বহিস্থ সেলগুলো যদি এরকম বিস্তৃত জায়গায় অবস্থান না করত, তাহলে পুরো পৃথিবী, এমনকি আমাদের ঘনত্ব এত বেশি হতো যে আমরা অনেক কম জায়গার মধ্যে অবস্থান করতাম। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে একটা পরমাণুর মধ্যে অধিকাংশ জায়গায় ফাঁকা, এবং এই পরমাণুতে নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন থাকে এটি অত্যন্ত কম জায়গা দখল করে থাকে। যদি বহিস্থ ইলেকট্রনের খোলকগুলো না থাকতো তাহলে এই পরমাণুর আকার অনেক ছোট হয়ে যেত
তার অর্থ হচ্ছে আমাদের সমস্ত পদার্থগুলোরও আকার অনেক ছোট হতো এবং ঘনত্ব অনেক বেশি হতো। আমরা এরপর দেখব ঘনত্বের দৈনন্দিন জীবনে ব্যবহার। আমরা পুকুরে সাঁতার কাটতে গিয়ে দেখি যে অনেক সময় সহজে যে সাঁতার কাটতে পারে না সে পুকুরে ডুবে যায়। নদীতে সাঁতার কাটতে গেলেও একই সমস্যা হয়। আবার যারা সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছে তারাও এই অভিজ্ঞতার মুখে পড়েছে। যাদের সাঁতার কাটার অভিজ্ঞতা নাই তারা কিন্তু পানিতে সাঁতার কাটতে গেলে দেখা যায় যে তারা অধিকাংশ সময় পানিতে ডুবে যায় এবং সেখানে তার জীবন মানে নাশ হওয়ার একটা আশঙ্কা থাকে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি যে বেলুনের মধ্যে হালকা গ্যাস ভরে এটিকে সহজেই উড়িয়ে দেওয়া হচ্ছে। তবে অনেক সময় হাইড্রোজেন ভরিয়ে দেওয়া হয়, এটি অনেক বিপজ্জনক। হাইড্রোজেনের পরিবর্তে যদি হিলিয়াম গ্যাস দিয়ে এই কাজটি করা হয় তাহলে একটু ব্যয়বহুল হলেও এটি অপেক্ষাকৃত কম বিপজ্জনক। এরপর আমরা ফানুস উঠতে দেখেছি। ফানুসের মধ্যে যে আগুন জ্বালানো হয় এটি ওখানকার বাতাসকে হালকা করে, ফলে এটি সহজে উঠতে পারে। আমরা এই ঘনত্বের মাধ্যমে অত্যন্ত সহজেই আমাদের কোনটি ভালো ডিম এবং কোনটি পচা ডিম এটি সহজে বের করতে পারি। দেখা গেল যে আমরা যদি কোনো একটা পানির আধারের মধ্যে বেশ কিছু ডিম ছেড়ে দেই, যে ডিমটি অপেক্ষাকৃত ভালো সেটি পানির মধ্যে ডুবে যাবে আর যেটি ভালো নয় সেটি পানির উপরে ভেসে উঠবে। সুতরাং এর মাধ্যমে আমরা সহজেই পানিতে ডুবিয়ে আমরা ডিম পরীক্ষা করতে পারি। এটিও একটি ঘনত্বের বিশেষ উদাহরণ। আমরা প্রত্যেকটা পদার্থের একটা সুনির্দিষ্ট ঘনত্ব আছে। ওই ঘনত্ব পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা জানতে পারি যে কোন পদার্থটা সঠিকভাবে তৈরি হয়েছে আর কোনটি সঠিকভাবে তৈরি হয়নি। আজকের আমাদের পড়ার শেষ অংশটি দেখব, এটি হলো তরলের অভ্যন্তরে চাপ নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তরল পদার্থ একটা বিকারে রাখা হয়েছে। এর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ আমরা কিভাবে বের করব, আমরা বোর্ড শেয়ারের মধ্য দিয়ে এটি দেখাচ্ছি। এই তরলের গভীরতা হলো এইচ, তরলের ঘনত্ব রো, এই স্থানের অভিকর্ষ ত্বরণ জি। আমরা এ বিন্দুতে এই তরলের চাপ নির্ণয় করব। আমরা জানি যে চাপ P ইজিক্যাল টু এফ ভাগে এখানে তরল যে চাপ প্রয়োগ করছে ওজন বল, সেই এফ ইজিক্যাল টু হবে হলো এম জি, আর এর নিচে আছে ক্ষেত্র হলো এ। আমরা জানি যে রো ইজিক্যাল টু এম ভাগ ভি, যেটা আমরা একটু আগে সূত্রে দেখেছি। অতএব এম ইজিক্যাল টু রো ভি, এই মান যদি আমরা এখানে বসাই তাহলে রো ভি ইন্টু জি ভাগ এ হবে।
চাপ পি সমান এই মান বের হলো। এরপর যদি আমরা এর মান বসায় দেই, তাহলে রো এই ভি মানে হলো ক্ষেত্রফল গুণন উচ্চতা, উচ্চতা এইচ, আর এর সাথে জি গুণ আছে। ভাগ হলো এ এবং এ কেটে যাবে। তাহলে আমাদের মূল ইকুয়েশন দাঁড়াবে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এটি হলো চাপের ক্ষেত্রে তরলের অভ্যন্তরে অথবা বায়বীয় পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ। আমরা এই সমীকরণ ব্যবহার করে সামনের দিন ইনশাল্লাহ অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, এই পরিবর্তিত পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে বাসায় অবস্থান করো। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন তিনি আমাদের সবাইকে সুস্থ রাখেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের পড়া শেষ করছি। আসসালামু আলাইকুম।